ইতিহাস আমাদের পুরো সত্যটা বলে না। ইতিহাস বলে শুধু যতটুকু বলা নিরাপদ। কারণ পুরো সত্যটা সামনে এলে একটা অস্বস্তিকর প্রশ্ন উঠে আসে। আমরা কি সত্যি সবচেয়ে উন্নত সভ্যতা? হাজার, হাজার বছর আগে এমন কিছু সভ্যতা ছিল যাদের জ্ঞান আজও আমরা পুরোপুরি বুঝে উঠতে পারিনি। পিরামিড, কৈলাস, প্রাচীন মন্দির এগুলো কোনো অলৌকিক কাহিনী নয়। এগুলো এমন প্রযুক্তির প্রমাণ যার স্পষ্ট এবং একক ব্যাখ্যা আজও নেই। তারপর বই পুড়েছে, গ্রন্থ ভেঙেছে, ভাষা হারিয়েছে। আর যে জ্ঞানকে বোঝা যায়নি তাকে বলা হয়েছে প্রিমিটিভ। আজকের এই ভিডিওতে না থাকবে কোনো কল্পকাহিনী, না থাকবে অনুমান, থাকবে শুধু কিছু প্রশ্ন আর কিছু সত্য যাদের সামনে ইতিহাসও চুপ করে যায়। প্রাচীন সভ্যতার উন্নত প্রযুক্তি। এক মুহূর্তের জন্য এই দৃশ্য কল্পনা করুন। চারদিক চলন্ত মরুভূমি, না আছে ক্রেন, না আছে আধুনিক মেশিন, না বিদ্যুৎ, না সুপার কম্পিউটার। আজকের সুপার কম্পিউটারও যে কাজ বারবার করতে গিয়ে ভুল করে ফেলে, সেই কাজ হাজার হাজার বছর আগে মানুষ কিভাবে নিখুঁতভাবে করে ফেলেছিল। আমাদের ছোটবেলা থেকে শেখানো হয়েছে প্রাচীন মানুষ ছিল পিছিয়ে, সহজ এবং অপরিণত। কিন্তু যদি সত্যি তাই হতো তাহলে প্রশ্নটা এড়ানো যায় না। মিশরের পিরামিড এত নিখুঁত কোণ, এত অবিশ্বাস্য মাপ নিয়ে তৈরি হলো কিভাবে? ৭০ থেকে ৮৮ ওজনের পাথর যেগুলো তুলতে আজ মাল্টি এক্সেল ক্রেন লাগে, সেগুলো কোনো আধুনিক যন্ত্র ছাড়াই উঁচুতে পৌঁছালো কিভাবে? আর এই রহস্য শুধু মিশরেই থেমে নেই। পেরুর মাচু পিচু, যেখানে পাথর বসানো হয়েছে এমনভাবে দুটোর মাঝখানে একটা ব্লেডও ঢুকবে না। ভারতের কৈলাস মন্দির, একটা সম্পূর্ণ মন্দির যা পাহাড়ের চূড়া থেকে নিচের দিকে খোদাই করে তৈরি করা হয়েছে। কোনো ব্লুপ্রিন্ট নেই, কোনো ট্রায়াল অ্যান্ড এরর নেই। লেবাননের বালকেব, যেখানে ১,০০০ টনেরও বেশি ওজনের পাথর আজও বিজ্ঞানীদের একটা প্রশ্নে আটকে রাখে, এগুলো সরানোই বা হলো কিভাবে? আজকের আধুনিক ইঞ্জিনিয়াররা এই কাঠামোগুলি দেখে মাথায় হাত দিয়ে বসেন। কারণ আজ আমাদের কাছে আছে মেশিন, কম্পিউটার, লেজার মাপযন্ত্র। তবু এমন নিখুঁততা পুনরায় তৈরি করা সহজ নয়। কিন্তু ইতিহাসের বসির পাতায় এই রহস্যটাকে একটা লাইনে শেষ করা হয়েছে। এই সমস্ত স্ট্রাকচারগুলো তৈরি করা হয়েছে খুবই সহজ যন্ত্রপাতি দিয়ে। কিন্তু কেউ বলে না এই যন্ত্রগুলো আসলে কি ছিল, কিভাবেই বা কাজ করত। কেউ ব্যাখ্যা করে না এই উন্নত গণনা, জ্যামিতি, স্ট্রাকচারাল জ্ঞান সেই যুগে এলো কোথা থেকে। তাই প্রশ্ন এটা নয় প্রাচীন মানুষ কি বানাতে পেরেছে, আসল প্রশ্নটা হলো তারা এই জ্ঞান পেল কোথা থেকে। আর তারপর সেই জ্ঞান কোথায় হারিয়ে গেল? যন্ত্র কি সত্যি সহজ ছিল, নাকি মানুষের সভ্যতার সবচেয়ে উন্নত অধ্যায়টা ইতিহাস ইচ্ছাকৃতভাবেই ছোট করে লিখে ফেলেছে? এরপর ধ্বংস হয়ে যাওয়া গ্রন্থাগার আর হারিয়ে যাওয়া জ্ঞান। একটা শহর ছিল যেখানে প্রশ্ন করা কোনো অপরাধ ছিল না। একটা জায়গা যেখানে ভাবনার উপর কোনো নিষেধাজ্ঞা ছিল না। আর এক বিশাল ভবন যেখানে শুধু বই ভরা ছিল না, ভরা ছিল মানুষের ভবিষ্যৎ। হ্যাঁ, এর নাম ছিল লাইব্রেরি অফ আলেকজান্ড্রিয়া। ইতিহাস একে বলে একটা গ্রন্থাগার, কিন্তু সত্যটা এর চেয়েও অনেক বড়। এখানে শুধু ইতিহাস বা দর্শনের বই ছিল না, এখানে ছিল এমন গণিত যার সাহায্যে মহাবিশ্বকে বোঝা যেত। জ্যোতিষবিদ্যার এমন জ্ঞান যার মাধ্যমে তারাদের গতি আর সময়ের হিসেব করা হতো। চিকিৎসা বিজ্ঞানের এমন গ্রন্থ যেগুলো আজকের আধুনিক সার্জারির ভিত্তি হয়ে উঠতে পারত। অনেক ইতিহাসবিদ মনে করেন এখানে এমন হিসেবও ছিল যা ভবিষ্যৎ সম্পর্কেও ইঙ্গিত দিত। সমুদ্রের স্রোত, মৌসুমী চক্র, প্রকৃতির ভাষা, জ্ঞান যা মানুষকে প্রকৃতির বিরুদ্ধে নয়, প্রকৃতির সঙ্গে বাঁচতে শেখাত। তারপর একদিন সবকিছু নিঃশেষ, আগুনে পুড়ে ছাই হয়ে যায়। বলা হয় যদি লাইব্রেরি অফ আলেকজান্ড্রিয়া ধ্বংস না হতো তাহলে মানব সভ্যতা আজকে অন্তত ১,০০০ বছর এগিয়ে থাকত। আমরা ডার্ক এজে ঢুকতাম না, বিজ্ঞানকে আবার নতুন করে আবিষ্কার করতে হতো না। কিন্তু প্রশ্নটা এখানে বদলে যায়, এটা কি সত্যি একটা দুর্ঘটনা ছিল, নাকি ইচ্ছাকৃতভাবে নির্ধারিত করা হয়েছিল? কিছু জ্ঞান সবার জন্য নয়, কারণ অভূতপূর্বভাবে আলেকজান্ড্রিয়া একা ছিল না। ভারতের নালন্দা বিশ্ববিদ্যালয়, তক্ষশিলা, মায়া সভ্যতার গ্রন্থাগারগুলো সবখানে একই গল্প। আগুন লাগে, আক্রমণ হয়, আর বইগুলো চিরতলে হারিয়ে যায়। তাই প্রশ্ন আবার একটাই ফিরে আসে, এটা কি শুধুই
কাকতালীয় নাকি ইতিহাস থেকে বারবার মুছে ফেলা হয়েছে সেই জিনিসটাই যে মানুষটাকে প্রশ্ন করার সাহস দেয় আর সত্যে পৌঁছানোর শক্তি দেয়। হয়তো এই জ্ঞান হারায়নি, হয়তো সেই জ্ঞান ইচ্ছাকৃতভাবে আমাদের কাছ থেকে লুকিয়ে রাখা হয়েছে। ঠিক একই রকমভাবে হারিয়ে যাওয়া ভাষা। একটা সময় ছিল যখন পাথর কথা বলতো, মুদ্রা শুধু লেনদেনের হিসেবই রাখত না, মানুষ কিভাবে ভাবত সেটাও বলে দিত। চিহ্নগুলো শুধুমাত্র দাগ ছিল না, এগুলো ছিল একটা পুরো সমাজের কণ্ঠস্বর। কিন্তু আজ সেই কণ্ঠস্বর নীরব। ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের লিপি, হাজার হাজার শিলমোহর খোদাই করা, কিন্তু আজও একটাও বাক্য নিশ্চিতভাবে পড়া যায় না। মায়ান সিভিলাইজেশনের লিনারে, ইউরোপের এক উন্নত সভ্যতার বাসা যা হঠাৎ করে ইতিহাস থেকে মুছে যায়। ইস্টার আইল্যান্ডের রিঙ্গো রিঙ্গো, কাঠের ফলকে খোদাই করা জ্ঞান, জাজ শুধু চিহ্ন আর নকশাতে আটকে আছে। এই ভাষাগুলো কোনো একজন মানুষের ছিল না, পুরো সমাজ এই ভাষাতেই ভাবত, এই ভাষাতেই আইন বানাতো, এই ভাষাতেই জ্ঞান প্রজন্ম থেকে প্রজন্ম বয়ে যেত। কিন্তু যখন একটা ভাষা মারা যায়, তখন শুধু শব্দ হারায় না, হারিয়ে যায় গণনার পদ্ধতি, প্রকৃতিকে বোঝার দৃষ্টিভঙ্গি, চিকিৎসার অভিজ্ঞতা, সমাজের ভারসাম্য। একটা পুরো সভ্যতার অপারেটিং সিস্টেম বন্ধ হয়ে যায়। আজ ইতিহাসের বই একটা লাইন লিখে এগিয়ে গেছে, এখনো পাঠ উদ্ধার করা সম্ভব হয়নি, কিন্তু সত্যটা এর চেয়েও গভীর। এই লিপিগুলির সঙ্গে হারিয়ে গেছে সেই চোখটাও, যে চোখে প্রাচীন মানুষ পৃথিবীকে দেখত। আমরা তাদের শহর দেখতে পাই, তাদের যন্ত্র ছুঁতে পারি, তাদের মূর্তি ব্যাখ্যা করতে পারি, কিন্তু তাদের চিন্তা আজও পাথরের ভিতরেই আটকে আছে। আর হয়তো এই কারণে ইতিহাস আমাদের ইমারত দেখায়, কিন্তু সেই ইমারতের পিছনে থাকা আসল জ্ঞানটা দেখায় না। এবার ভাবুন, প্রাচীন সময় পরিমাপের ব্যবস্থা। আজ আমরা সময় দেখি ঘড়ির পর্দায়, সেকেন্ড, মিনিট, তারিখ সবকিছু একটা ডিজিটাল স্ক্রিনে বন্দী। কিন্তু একটা সময় ছিল যখন মানুষ ঘড়ির দিকে তাকাতো না, তারা তাকাতো আকাশের দিকে, সূর্যের ছায়া, চাঁদের অবস্থান, তারাদের চলন। এইসব দেখেই তারা সময় পড়ে নিতে পারত। যেমন ধরুন স্টোনহেঞ্জ শুধু এক পাথরের বৃত্ত ছিল না। যেদিন সূর্যের প্রথম রশ্মি ঠিক নির্দিষ্ট এক পাথরের ফাঁক দিয়ে ভিতরে ঢুকে পড়ত, সেই দিনই জানা যেত বছরের সবচেয়ে দীর্ঘদিন। প্রতিটি পাথর এমন নিখুঁতভাবে বসানো ছিল যেন সূর্য ঠিক সেই জায়গা থেকেই উঠবে যেখানে গণনা বলছিল সে উঠবে। মায়ান ক্যালেন্ডার আজ ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী বলে দেখানো হয়েছে, কিন্তু বাস্তবে এটা কোনো ধ্বংসের গল্প ছিল না। এটা ছিল গ্রহের গতি, ঋতুর চক্র আর দীর্ঘ সময়ের গণিত বোঝার এক জটিল ব্যবস্থা। হাজার হাজার বছর পেরিয়ে গেলেও এর হিসেব আজও খগোলীয় ঘটনাগুলোর সঙ্গে মিলে যায়। ভারতীয় জ্যোতিষবিদও শুধু ভবিষ্যৎ বলার কৌশল ছিল না, এটা ছিল সূর্য, চাঁদ এবং গ্রহের গতির উপর ভিত্তি করে তৈরি এক সম্পূর্ণ টাইম ম্যানেজমেন্ট সায়েন্স। সময় এতটাই নির্ভুলভাবে নির্ধারিত হতো যে আজও পঞ্জিকা সেই একই গণনার উপর ভিত্তি করে চলে। এই সভ্যতাগুলোর কাছে সময় কোনো বিমূর্ত ধারণা ছিল না, সময়কে দেখা যেত, মাপা যেত, বোঝা যেত। তবুও ইতিহাসের বই এই সব কিছুকে শুধুমাত্র একটা শব্দেই শেষ করে দেয়, আনুষ্ঠানিক স্থান। কিন্তু সত্যটা অন্য। এই জায়গাগুলো ছিল মানুষ এবং মহাবিশ্বের মধ্যে তৈরি প্রাচীন যোগাযোগ কেন্দ্র। সেখানে কোনো ঘড়ি ছিল না, তবুও সময় ছিল সম্পূর্ণ নিয়ন্ত্রণে। এবার ভাবুন প্রাচীন স্থায়ী ডেটা সংরক্ষণের বিজ্ঞান। আজ যদি আপনার হার্ড ড্রাইভ পুড়ে যায় অথবা ক্লাউড অ্যাকাউন্ট বন্ধ হয়ে যায়, তাহলে বছরের পর বছর জমা করা ডেটা এক মুহূর্তে হারিয়ে যেতে পারে। কিন্তু একবার ভাবুন, হাজার হাজার বছর আগে, যখন না ছিল বিদ্যুৎ, না ছিল সার্ভার, না ছিল ডিজিটাল ব্যাকআপ, তখন মানুষ তথ্য সংরক্ষণ করত কিভাবে? আর শুধু সংরক্ষণই নয়, শতাব্দীর পর শতাব্দী ধরে সেই জ্ঞান টিকিয়ে রাখা হতো কিভাবে? মায়ান সভ্যতার কোডেক্সগুলো শুধু ধর্মীয় গ্রন্থই ছিল না, এগুলোর ভিতর ছিল খগোলবিদ্যা, ক্যালেন্ডার সিস্টেম, গ্রহের গতি, যুদ্ধ, রাজবংশ, একটা পুরো সভ্যতার ডেটা। গাছের ছাল দিয়ে তৈরি এই পৃষ্ঠাগুলো
এমন রং আর কালি দিয়ে লেখা হতো যা আর্দ্রতা এবং সময় দুটোই সহ্য করতে পারত। দুঃখের বিষয় আজ মাত্র কয়েকটি বেঁচে আছে, বাকিটা ইতিহাস, আগুন আর অজ্ঞতার ভিতরে হারিয়ে গেছে। ভারতের তালপাতার পুঁথি শুধু লেখার মাধ্যমে ছিল না, সেগুলো ছিল ভেবেচিন্তে তৈরি একটা স্টোরেজ সিস্টেম। অক্ষর লেখা হতো না কালি দিয়ে, খোদাই করা হতো নিকালো যন্ত্র দিয়ে, যাতে সময়ের সঙ্গে মুছে না যায়। তারপর লাগানো হতো তেল, হলুদ এবং প্রকৃতির উপাদান, যাতে পোকা এবং আর্দ্রতা কিছুই করতে না পারে। আয়ুর্বেদ, গণিত, জ্যোতিষবিদ্যা, দর্শন, সম্পূর্ণ জ্ঞান এই পাতাতেই সুরক্ষিত ছিল। তার থেকেও পুরনো গুহাচিত্র, প্রথম নজরে এগুলো শিকারের দৃশ্য বা ধর্মীয় প্রতীক বলে মনে হয়, কিন্তু বাস্তবে এগুলো ছিল মানব ইতিহাসের সবচেয়ে প্রাচীন ডেটাবেস। কোন প্রাণী কোথায় পাওয়া যায়, কোন ঋতুতে কি ঘটে, কোন জায়গা নিরাপদ, সব তথ্য, চিহ্ন আর ছবির ভিতরে এমনভাবে রাখা হতো যাতে ভবিষ্যৎ প্রজন্ম দেখেই বুঝতে পারে। সবথেকে বিস্ময়কর বিষয়, এই প্রাচীন ডেটা স্টোরেজ সিস্টেমগুলো আজও টিকে আছে, অথচ আমাদের আধুনিক প্রযুক্তি কয়েক দশকে অচল হয়ে পড়ে। তাই প্রশ্ন কখনোই এটা নয় প্রাচীন মানুষ কম উন্নত ছিল কিনা, আসল প্রশ্ন হলো তারা কি স্থায়িত্বের মূল্য আমাদের চেয়েও বেশি বুঝতো। এখানেই ইতিহাসের অধ্যায় থেমে যায়, কিন্তু প্রশ্নগুলো থেমে থাকে না। কারণ আজ আমরা যা দেখলাম, এটা কোনো সভ্যতার গল্প নয়, এগুলো ছিল সেই ছড়িয়ে থাকা টুকরোগুলোর ঝলক, যা আমাদের মনে করিয়ে দেয় মানব জ্ঞান কখনোই সোজা রেখা হয়ে গেয়নি, বরং বহুবার শিখরে পৌঁছে আবার অন্ধকারে পড়ে গেছে। হয়তো প্রাচীন মানুষ আমাদের চেয়ে শক্তিশালী ছিল না, কিন্তু তারা জানতো প্রকৃতির কথা শুনতে, আকাশ পড়তে আর জ্ঞান এমনভাবে সঞ্চয় করতে যাতে হাজার হাজার বছর পরেও সেই জ্ঞান শুধু উত্তর নয়, প্রশ্ন হয়ে আমাদের সামনে দাঁড়িয়ে থাকে।